নিরাপত্তার স্বার্থে এটিএম বুথের মাধ্যমে আন্তঃব্যাংক লেনদেন সাময়িক বন্ধ, গ্রাহক ভোগান্তি চরমে। অন্য ব্যাংকের কার্ডে টাকা দিত না, খালি মিউচুয়ালের টাকা দিব। সিকিউরিটি বললো আমাকে যে গত 1 তারিখ থেকে এটিএম বা অন্য বিষয় এখান থেকে টাকা পাঠানো বন্ধ হয়ে গেছে। কোনো মেসেজ বা এই ধরনের কোনো সতর্কীকরণ ব্যবহার বিধি আমাদেরকে জানানো হয়নি। লেনদেন চালু রাখার নির্দেশ বাংলাদেশ ব্যাংকের, অন্যথায় ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি। যে ব্যাংকগুলোকে আমরা দায়ী করতে পারবো তাদেরকে কিন্তু কাস্টমারের যে খরচটা হয়েছে, কাস্টমার যে ক্ষতি হয়েছে, সেই ক্ষতিটা কিন্তু ক্ষতিপূরণ তাদেরকে দিতে হবে। দেখছিলেন প্রধান শিরোনাম। রাত 11টার সময় সঙ্গে আছি আমি সৌমিত্র শুভ্র এবং আমি সজল দাস। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। খোঁজ মিলল রাজশাহীর পবায় মোবাইল চুরির অভিযোগে অমানবিক নির্যাতনের শিকার কিশোর ইমনের। নির্যাতনের অভিযোগে একজন গ্রেফতার। প্রাথমিক বিদ্যালয়কে ডিজিটালাইজড করতে বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর। বললেন, ডিজিটাল বাংলাদেশ নিয়ে বিদ্রুপকারীরাই এখন সুবিধা ভোগ করছে। ভালোবেসে সখী নিভৃতে যতনে আমার নামটি লিখো তোমার মনের মন্দিরে। বিশ্বের সাথে তাল মিলিয়ে ভ্যালেন্টাইন্স ডে উদযাপন। ভালোবাসার নগরীকে পরিচ্ছন্ন রাখতে দক্ষিণ সিটি কর্পোরেশনের ব্যতিক্রমী উদ্যোগ প্রাণ সখা ঢাকা উৎসব। ময়মনসিংহের তারাকান্দায় বেপরোয়া ট্রাকের ধাক্কায় এক শিশু ও 3 নারী সহ সিএনজি অটোরিকশার 6 যাত্রী নিহত। এবং হট ফেভারিট ভারতের স্বপ্ন গুড়িয়ে দিয়ে প্রথমবারের মতো অনূর্ধ্ব-19 বিশ্বকাপ জিতল ওয়েস্ট ইন্ডিজ। টুর্নামেন্ট সেরা হলেন টাইগার অধিনায়ক মিরাজ। সাময়িকভাবে বন্ধ রয়েছে এটিএম বুথের আন্তঃব্যাংক সেবা। এর ফলে এক ব্যাংকের গ্রাহক অন্য ব্যাংকের এটিএম বুথ থেকে টাকা তুলতে না পারায় ভোগান্তির মুখে পড়েছেন। কোনো নির্দেশনা ছাড়াই ব্যাংকগুলো এ সেবা বন্ধ রেখেছে। তবে বাংলাদেশ ব্যাংক বলছে, গ্রাহক সেবা বন্ধ রাখা ব্যাংকগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। অন্য ব্যাংকের কার্ডে টাকা দিত না, খালি মিউচুয়ালের টাকা দিব। আর 2 জন একসাথে ডুবানো যাবে না, মুখোশ পরে ডুবানো যাবে না, এগুলো স্যার আমাদের নির্দেশ ছিল কালকে। বুথের নিরাপত্তা কর্মীরা আন্তঃব্যাংক এটিএম লেনদেন বন্ধ থাকার বিষয়টি জানলেও সাধারণ গ্রাহকদের এ সংক্রান্ত কোনো নির্দেশনার কথা জানানো হয়নি। ফলে রোববার সকাল থেকেই এক ব্যাংকের গ্রাহক অন্য ব্যাংকের এটিএম বুথ থেকে টাকা তুলতে না পেরে ভোগান্তিতে পড়েন। প্রাথমিকভাবে একে সাময়িক সমস্যা হিসেবে দেখলেও পরে জানা যায় নিরাপত্তার স্বার্থে অনির্দিষ্টকালের জন্য আন্তঃব্যাংক সেবা বন্ধ রেখেছে বাণিজ্যিক ব্যাংকগুলো। না জানিয়ে এ ধরনের সিদ্ধান্ত কার্যকর করায় ক্ষোভ প্রকাশ করেন গ্রাহকরা। হঠাৎ আজকে এরকম সকাল থেকে প্রবলেমটা হচ্ছে যে আমি নিজেও জানি না এই ধরনের কোনো মেসেজ বা এই ধরনের কোনো সতর্কীকরণ ব্যবহার বিধি আমাদেরকে জানানো হয়নি। আমি চেয়েছিলাম ভিসা কার্ড থেকে টাকা নেওয়ার জন্য, কিন্তু সিকিউরিটি বললো আমাকে যে গত 1 তারিখ থেকে এটিএম বা অন্য বিষয় এখান থেকে টাকা পাঠানো বন্ধ হয়ে গেছে। তবে নিজ নিজ ব্যাংকের এটিএম কার্ড ব্যবহার করে লেনদেন করতে গ্রাহকদের কোনো সমস্যা হচ্ছে না। হ্যাঁ, আমি টাকা তুলেছি, আমার কোনো সমস্যা হয় না। মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক। আমার অ্যাকাউন্টে কিছু টাকা পাঠানোর কথা ছিল একজনের, তো পাঠিয়েছি কিনা এটা জাস্ট ইনকোয়ারি করতে আসলাম, পেয়েছি আমি। এদিকে বাংলাদেশ ব্যাংক বলছে, গ্রাহক সেবা বন্ধ রাখা ব্যাংকগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। আমরা কিন্তু আন্তঃব্যাংক লেনদেন বন্ধ করিনি। কোনো ব্যাংক যদি বন্ধ করে থাকে আমরা সেই ব্যাপারটাও দেখছি, আমরা এই ব্যাপারটা ইন্সপেকশনও করছি। যে ব্যাংকগুলোকে আমরা দায়ী করতে পারবো তাদেরকে কিন্তু কাস্টমারের যে খরচটা হয়েছে, কাস্টমার যে ক্ষতি হয়েছে, সেই ক্ষতিটা কিন্তু ক্ষতিপূরণ তাদেরকে দিতে হবে। আমরা হয়তো একটা সার্কুলার জারি করে দেবো আজকের মধ্যে। গত শুক্রবার ইস্টার্ন ব্যাংকের নকল কার্ড দিয়ে অন্য ব্যাংকের বুথ থেকে টাকা তোলার ঘটনার জের ধরেই আন্তঃব্যাংক এটিএম সেবা বন্ধ করে ব্যাংকগুলো। সানবীর রূপল, সময় সংবাদ, ঢাকা। দেশের বেশিরভাগ বাণিজ্যিক ব্যাংক এটিএম সেবা নির্ভর হলেও অর্থ লেনদেনে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা না থাকায় প্রায়ই ঘটছে নানা অনাকাঙ্ক্ষিত ঘটনা। সবশেষ এটিএম বুথের মাধ্যমে অর্থ জালিয়াতির ঘটনার পরে বাংলাদেশ ব্যাংক সব ব্যাংকের এটিএম বুথে অ্যান্টি স্ক্যামিং ডিভাইস বসানোর নির্দেশ দিয়েছে। তবে প্রযুক্তি বিশেষজ্ঞরা বলছেন, বর্তমানে বাংলাদেশে যে ধরনের এটিএম কার্ড ব্যবহার করা হচ্ছে তা অনেক বেশি ঝুঁকিপূর্ণ। বিস্তারিত ইমতিয়াজ আহমেদের রিপোর্টে।
এই এটিএম বুথে গত ৮ তারিখে টাকা তুলেছিলেন মাহবুব আক্তার। এর ৪ দিন পর গেল শুক্রবার সকাল ৭টায় তার মোবাইলে SMS আসে তার অ্যাকাউন্ট থেকে ২ দফায় ৮০,০০০ টাকা তুলে নেওয়া হয়েছে এটিএম বুথের মাধ্যমে। ৭টা ১৯, ৭টা ২০ দুইটা ট্রানজেকশন হয়েছে, বুথ থেকে ৮০,০০০ টাকার ট্রানজেকশন হয়েছে। তো আমি ফার্স্টে ভাবছি হয়তো ভুল SMS আসছে, কারণ আমি বাসায় আমার টাকা কে তুলবে। এই ঘটনায় সংশ্লিষ্ট ব্যাংকের দাবি প্রযুক্তিগত দিক থেকে যথেষ্ট আধুনিক ব্যবস্থা থাকার পরেও এ ধরনের ঘটনার শিকার হতে হয়েছে তাদের। টেকনোলজি ওয়াইজ আমরা কোনো জায়গায় পিছিয়ে নেই। বাংলাদেশে যতগুলো এটিএম আছে সবগুলি কিন্তু ইএমভি কমপ্লায়েন্ট এখনো হয়নি। মনে করেন যার 400 এটিএম সে 300 করেছে বা 380টা করেছে বা 100 করেছে। সো ফেজ বাই ফেজ সবাই করছে। সো যে এটিএম মেশিনগুলি এখন ইএমভি কমপ্লায়েন্ট না, সেই মেশিন থেকে টাকার উজ্জ্বল হয়েছে। তবে বর্তমানে দেশের ব্যাংকগুলোতে যে ধরনের কার্ড ব্যবহার করা হচ্ছে তা নিরাপত্তার ক্ষেত্রে অনেক বেশি ঝুঁকিপূর্ণ বলে মত প্রযুক্তি বিশেষজ্ঞদের। বাইরে কিন্তু এখন আর এই ম্যাগনেটিক স্ট্রিপ কার্ডগুলো কিন্তু অলমোস্ট বন্ধ হয়ে গেছে। আমাদের দেশেও একটা ব্যাংক অলরেডি তারা চিপ বেসড কার্ড নিয়ে এসছে। কার্ড তো আমরা আরো বিভিন্ন জায়গায় ব্যবহার করছি, সেই জায়গাগুলোতে আমরা কিভাবে নিরাপদ করবো? সেক্ষেত্রে আপনার সামনে কার্ডটা সোয়াপ করা হচ্ছে কিনা, কার্ডটা নিয়ে কোথায় চলে যাচ্ছে, বা যিনি কার্ডটা নিচ্ছেন তিনি কার্ড নিয়ে কি কোনোভাবে কার্ডের ছবি তোলা বা কার্ডটা এমন কোথাও রাখছেন কিনা বিশেষ জায়গায়, এই জিনিসগুলি লক্ষ্য করা উচিত। আগামীতে চিপ নির্ভর এটিএম কার্ড প্রচলনের পাশাপাশি প্রতিটি এটিএম বুথে সর্বাধুনিক জালিয়াতি প্রতিরোধক যন্ত্র ব্যবহারের নির্দেশনা থাকবে বলে জানিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। স্থায়ী সমাধানে বলতে আমরা যেটা করতে চাচ্ছি সেটা হচ্ছে আগামীতে আসলে কার্ডগুলো চিপ বেসড হবে। প্রত্যেকটা এটিএম বুথ যাতে এন্টি স্কিমিং ডিভাইস লাগিয়ে রাখে, সেই কাজটা আমরা করব। বর্তমানে দেশে প্রায় ৯০ লাখ এটিএম কার্ড ব্যবহারকারী রয়েছেন। তাই এটিএম কার্ডের নিরাপত্তায় সংশ্লিষ্ট ব্যাংকগুলোকে সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশনা রয়েছে কেন্দ্রীয় ব্যাংকের পক্ষ থেকে। ইমতিয়াজ আহমেদ, সময় সংবাদ, ঢাকা। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, একসময় যারা ডিজিটাল বাংলাদেশ নিয়ে বিদ্রূপ করত, এখন তারাই ডিজিটাল বাংলাদেশের সুফল ভোগ করছেন। প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রাথমিক পর্যায়ের শিক্ষা কন্টেন্টের ডিজিটাল ভার্সনের রূপান্তর কার্যক্রমের উদ্বোধন করে একথা বলেন তিনি। এ সময় এই কার্যক্রমে সহযোগিতা করতে সমাজের বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান জানান প্রধানমন্ত্রী। প্রাথমিক শিক্ষাকে বলা হয় শিক্ষা জীবনের ভিত্তিভূমি, তাই এই শিক্ষাকে শিশুদের কাছে আরো সহজ এবং আকর্ষণীয় করে উপস্থাপন করতে মাল্টিমিডিয়া ক্লাসরুমে অডিও ভিজুয়ালের মাধ্যমে তা উপস্থাপনের উদ্যোগ নিয়েছে সরকার, যেখানে ছবি, চার্ট, ডায়াগ্রাম এবং অডিও ভিডিও থেকে শিক্ষা নেবে শিশুরা। প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রাথমিক শিক্ষার ডিজিটাল কন্টেন্ট উদ্বোধন করে প্রধানমন্ত্রী বলেন, প্রাথমিক শিক্ষার ভিত্তিকে আরো মজবুত করে গড়ে তোলার লক্ষ্যে কাজ করছে সরকার। 16 কোটি মানুষের দেশে 63,601টা স্কুলে একটা করে মাল্টিমিডিয়া ক্লাসরুম তৈরি করা, এটা কোনো কঠিন কাজ না। আমরা করব, সরকারের পক্ষ থেকে আমরা যা করছি, কিন্তু কিছুটা নিজেদের উদ্যোগ নেওয়া উচিত। সবাই তো কোনো না কোনো স্কুলে প্রাথমিক বিদ্যালয়ের ছাত্র ছিলেন, অনেকে এই সমাজের বিভিন্ন জায়গায় তারা অধিষ্ঠিত। প্রত্যেক একটা উদ্যোগ নেন না যে আপনি আপনার সেই পুরনো স্কুল, সেই স্কুলগুলিতে অন্তত কেউ একটা মাল্টিমিডিয়া প্রজেক্টর দিলেন, কেউ একটা ল্যাপটপ দিলেন, এভাবে একটা উপহার হিসেবে আপনার স্কুলকে আপনি দেন। প্রধানমন্ত্রী বলেন, ডিজিটাল বাংলাদেশ গড়ে তোলা ছিল আওয়ামী লীগের নির্বাচনী অঙ্গীকার। শুরুতে নানা প্রতিকূলতা থাকলেও সফলতার সঙ্গেই সেই লক্ষ্য অর্জিত হচ্ছে বলে মন্তব্য করেন তিনি। ডিজিটাল বাংলাদেশ গড়ে তুলব কথাটা বলাতে অনেকে আমাদেরকে নানা রকম বিদ্রূপও করত। যেমন সে সময় বিদ্যুতের অত্যন্ত সমস্যা ছিল, প্রতিনিয়ত বিদ্যুৎ চলে যেত, বিদ্যুৎ চলে গেলে অনেকে বলতেন এই তো দেখো ডিজিটাল বিদ্যুৎ গেল। যা হোক, আমরা ধৈর্য ধরে দেশ পরিচালনা করে গেছি, যার ফলে আজকে এখন আর কেউ এটা নিয়ে ঠাট্টা তামাশা করতে পারেন না। একা বড় সকলেই এখন যারা তখন এই কথা বলতেন তারাই বেশি ব্যবহার করছে। এ পর্যন্ত প্রাথমিক শিক্ষার 21টি বইয়ের ডিজিটাল কন্টেন্ট প্রস্তুত করা হয়েছে। এর মধ্যে বেসরকারি উন্নয়ন সংস্থা ব্র্যাক প্রস্তুত করেছে 17টি এবং সেভ দ্য চিলড্রেন 5টি। আর সরকারিভাবে সারা দেশে 26,000-এরও বেশি শিক্ষককে ডিজিটাল কন্টেন্ট তৈরির প্রশিক্ষণ দেওয়া হয়েছে। ডিজিটাল শিক্ষা উপকরণ সমূহ। শাহ আলী জয়, সময় সংবাদ, ঢাকা। পাকিস্তানের ভাবধারায় দেশকে নিয়ে যেতেই বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ষড়যন্ত্র করছে বলে অভিযোগ করেছেন আওয়ামী লীগ নেতারা। সকালে রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে দলীয় কার্যালয়ে নগর আওয়ামী লীগের বর্ধিত সভায় দলের শীর্ষ নেতারা এ অভিযোগ করেন। এ সময় তারা পাকিস্তানি দোসরদের বিরুদ্ধে প্রতিরোধ গড়তে নগরবাসীকে 14 দলের আগামীকালের মানববন্ধনে অংশ নেওয়ার আহ্বান জানান।
আজকে বেগম পাকিস্তান যেভাবে মুক্তিযুদ্ধের সম্পর্কে কটাক্ষ করছে, গণহত্যাকে অস্বীকার করছে, ঠিক তেমনিভাবে বেগম খালেদা জিয়া মুক্তিযুদ্ধের সম্পর্কে কটাক্ষ করছেন, ৭১-এর শহীদদের সংখ্যা নিয়ে বিভ্রান্তি সৃষ্টি করার চেষ্টা করছেন। রাশিয়ার গর্বাচেপকে কিন্তু রাশিয়া যখন রাষ্ট্রীয় ক্ষমতায় ছিল তখন জানা যায় নাই রাশিয়ার গর্বাচেপ সিআইএর এজেন্ট। আজকে আমরা দীর্ঘদিন পর্যন্ত বলে এসেছি বাংলাদেশের বেগম খালেদা জিয়া পাকিস্তানি আইএসআইয়ের এজেন্ট। আজকে এই কথাটা স্পষ্ট প্রমাণিত হয়েছে, তার কথাবার্তা, আচরণ এবং মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃতি করার যে প্রচেষ্টা, তার শহীদদের অপমান করার যে প্রচেষ্টা, তার স্পষ্ট বোঝা যাচ্ছে সে সিআইএর এজেন্ট। বাংলাদেশের 2 বার যিনি প্রধানমন্ত্রী ছিলেন তিনি সিআইএর এজেন্ট হিসেবে বাংলাদেশটাকে আজকে পাকিস্তানি ভাবধারায় আজকে আবার নিয়ে যাওয়ার চেষ্টা করছেন। পাকিস্তান যদি ষড়যন্ত্র বন্ধ না করে তাহলে তার সাথে সকল সম্পর্ক আমাদের ছিন্ন করতে হবে। এটা মুক্তিযোদ্ধাদের, বাংলার মানুষের দাবি। এতেও যদি তারা হুঁশ না হয়, ষড়যন্ত্র বন্ধ না করে, প্রয়োজনে পাকিস্তানি পণ্য বর্জন করতে আমরা বাধ্য হব। বিএনপি এই বাংলাদেশে এমন একটি রাজনৈতিক দল যারা পাকিস্তানের আদর্শে আদর্শিত হয়ে পাকিস্তানের এজেন্ডা বাস্তবায়ন করার জন্য বারবার এই বাংলাদেশের জনগণের বিরুদ্ধে অবস্থান নিয়েছে। আর সেই কারণেই আগামীকালকের মানববন্ধন হবে বিএনপি এবং পাকিস্তানের এই অন্যায় এবং স্বাধীনতার বিরুদ্ধে তাদের অবস্থানের কারণেই তাদের বিরুদ্ধে মানববন্ধন। রাত 11টার সময়ে আরও থাকছে। বিতর্কের মুখে মানবতা বিরোধী অপরাধী মৃত্যুদণ্ডপ্রাপ্ত মীর কাসেমের পক্ষে আইনজীবী হিসেব না লড়ার ইঙ্গিত অবসরপ্রাপ্ত বিচারপতি নজরুল ইসলামের। তৃণমূলের সামাজিক সম্প্রীতি ও গণতন্ত্র ধ্বংস করতেই সরকার দলীয় প্রতীকে ইউনিয়ন পরিষদ নির্বাচনের উদ্যোগ নিয়েছে বলে অভিযোগ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দুপুরে পল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে তিনি কথা বলেন। কাউন্সিলের মাধ্যমে দলের বিপর্যয় কাটিয়ে ওঠা সম্ভব হবে বলেও আশা প্রকাশ করেন মির্জা ফখরুল। কাউন্সিলের জন্য যা কিছু করা দরকার সেগুলো আমরা কাজগুলো শুরু করেছি এবং এটা অত্যন্ত একটা প্রতিকূল অবস্থার মধ্যে দিয়ে কিন্তু আমরা এই কাজগুলো করছি। তারপরে আমরা আশা করি যে আমরা এটাকে সফল করতে পারবো এবং এর মধ্য দিয়ে আমাদের যে একটা সংকটের মধ্যে আমাদের দল পড়েছিল, বিপর্যয়ের মধ্যে পড়েছিল সরকারের নির্যাতনের কারণে, সেখান থেকে আমরা বেরিয়ে আসতে সক্ষম হব। দলীয় প্রতীকে ইউনিয়ন পরিষদের নির্বাচন এটা বর্তমান অবস্থার প্রেক্ষিতে এটা গণতন্ত্রের খুব সহায়ক ভূমিকা পালন করবে না। উপরন্তু আমাদের দীর্ঘকালের যে ট্র্যাডিশন, সেই ট্র্যাডিশনে আমাদের যে আপনার গ্রামে যে একটা আপনার সামাজিক বন্ধন, সেই বন্ধনগুলোকে এটা বিনষ্ট করবে। এদিকে ইউনিয়ন পরিষদ নির্বাচনে অংশগ্রহণের বিষয়টি আনুষ্ঠানিকভাবে চিঠি দিয়ে নির্বাচন কমিশনকে জানিয়েছে বিএনপি। দুপুরে বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর নেতৃত্বে 5 সদস্যের একটি প্রতিনিধি দল নির্বাচন কমিশন সচিবের কাছে চিঠিটি পৌঁছে দেন। বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সই করা চিঠিতে দলীয় প্রতীকে ইউনিয়ন পরিষদ নির্বাচন অযৌক্তিক দাবি করে বলা হয়, গণতন্ত্রকে সুসংহত করতেই বিএনপি নির্বাচনে অংশ নিচ্ছে। এদিকে নির্বাচন কমিশনার শাহনেওয়াজ বলেছেন, দলীয় প্রতীকে নির্বাচনের আইন সংসদে পাশ হয়েছে, এ বিষয়ে নির্বাচন কমিশনের কিছুই করার নেই। নির্বাচনের জন্য যে আইনগুলো, সবগুলো আইনই পার্লামেন্টে তৈরি হয়। আমরা তার প্রেক্ষিতে বিধি তৈরি করি, পরিচালনা বিধি, আচরণ বিধি তৈরি করি। মূল আইনটা তৈরি হয় পার্লামেন্টে। পার্লামেন্ট থেকেই সিদ্ধান্ত নেওয়া হয়েছে দলীয় প্রতীকের ভিত্তিতে নির্বাচন হবে। এখানে নির্বাচন কমিশনের ইচ্ছা অনিচ্ছার কোনো সুযোগ নেই। পৌরসভার নির্বাচন, সেখানে আমরা দেখেছি যে শান্তিপূর্ণভাবে নির্বাচনগুলো হয়েছে। আমরা আশা করব এই নির্বাচন নিয়ে তাদের মধ্যে সম্প্রীতি নষ্ট হবে, আমরা এটা মনে করি না। রাজশাহীর পবায় মধ্যযুগীয় কায়দায় নির্যাতনের শিকার হওয়ার নিখোঁজ কিশোর ইমনকে নানিবাড়ি থেকে উদ্ধার করেছে পুলিশ। রাতে উপজেলার সুন্দরপুরের নানিবাড়ি থেকে তাকে উদ্ধার করা হয়। এদিকে হাসপাতালে চিকিৎসাধীন আহত অপর কিশোর জাহিদ হাসান শারীরিক ও মানসিকভাবে অসুস্থ হয়ে পড়েছে বলে জানিয়েছেন চিকিৎসকরা। অন্যদিকে 2 কিশোরকে নির্যাতনের ঘটনায় মামলা দায়েরের পর আজিজুল ইসলাম নামে একজনকে গ্রেফতার করেছে পুলিশ। হাবিবুর রহমান পাপ্পুর ছবি ও রাকিবুল হাসানের তথ্য নিয়ে ডেস্ক রিপোর্ট।
রাজশাহীর পবা উপজেলার চৌবাড়িয়ার মকবুলের এই বাড়িতে গত শুক্রবার টানা ৮ ঘন্টা বেঁধে রেখে মধ্যযুগীয় কায়দায় নির্যাতন চালানো হয় কিশোর জাহিদ হাসান ও ইমনের উপর। নির্যাতনের এক পর্যায়ে তাদের শারীরিক অবস্থা খারাপ হলে নানা ভয়ভীতি দেখিয়ে জাহিদকে তার পরিবারের হাতে তুলে দেওয়া হয়, কিন্তু এরপর থেকে নিখোঁজ ছিল অপর কিশোর ইমন। বিষয়টি জানাজানির পর তাকে উদ্ধারে তৎপরতা শুরু করে পুলিশ। অবশেষে রোববার রাত 9:30টার দিকে উপজেলার সুন্দরপুর এলাকার নানিবাড়ি থেকে তাকে উদ্ধার করা হয়। আমরা ভিকটিমকে উদ্ধারের জন্য বহুত সোর্স লাগাইছি, পরে সংবাদ পেলাম যে ওর নানি বাড়িতে চলে আসে 8টার পরে মনে হয়। এই সংবাদ পেয়ে আসে তাকে নিয়ে যায়, এখন হাসপাতালে হয়তো ভর্তি করাবো। এদিকে গুরুতর আহত অবস্থায় জাহিদকে ওই দিন রাতেই পবা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। চিকিৎসকরা জানিয়েছেন তাকে পর্যবেক্ষণে রাখা হয়েছে। আমার অপরাধ কি আমার ছেলের কাছে পাইলো না, অথচ মারধর ধরে পায়ে লাঠি দিয়ে পিটাইছে আর হাতের এসবে ধাগা বেঁধে হাতের দিয়ে পিটানো হয়েছে। ফিজিক্যাল অ্যাসল্টের জন্য সে সাইকোলজিক্যাল ট্রমাতে ভুগতেছে এবং এটা তাকে দীর্ঘদিন এই ট্রমাটা তাকে দীর্ঘদিন বহন করতে হবে তাকে। গত শুক্রবার বিকেলে মকবুলের ছেলে রাকিবের মোবাইল চুরি হয়। এতে সন্দেহজনকভাবে ইমনকে আটকে রেখে জিজ্ঞাসাবাদের পর মারধর করে মকবুল। পরে ইমনের বন্ধু জাহিদ হাসানকেও বাড়িতে ডেকে আটকে রেখে অমানবিক নির্যাতন চালানো হয়। এ ঘটনায় শনিবার রাতে পবা থানায় 13 জনকে আসামি করে মামলা দায়েরের পর একজনকে গ্রেফতার করে পুলিশ। সময় সংবাদ, রাজশাহী। বিতর্কের মুখে মানবতা বিরোধী অপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত মীর কাশেম আলীর পক্ষে আইনজীবী হিসেবে না লড়ার ইঙ্গিত দিয়েছেন সদ্য অবসরপ্রাপ্ত বিচারপতি নজরুল ইসলাম চৌধুরী। কাল এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে বলেও জানিয়েছেন তিনি। এদিকে কাশেমের প্রধান আইনজীবী বলেছেন এটি তার ব্যক্তিগত ব্যাপার, যদিও অ্যাটর্নি জেনারেল সোমবার পর্যন্ত অপেক্ষা করতে বলেছেন। সরকারি সুযোগ সুবিধা নিয়ে যুদ্ধাপরাধী মীর কাশেমের আইনজীবী হওয়ায় বিতর্কের মুখে পড়েন অবসরপ্রাপ্ত বিচারপতি নজরুল ইসলাম চৌধুরী। গত 9 ফেব্রুয়ারি যুদ্ধাপরাধী মীর কাশেমের পক্ষে আপিল শুনানিতে অংশ নেন সদ্য অবসরপ্রাপ্ত বিচারপতি নজরুল ইসলাম চৌধুরী, যিনি বর্তমানে সরকারি বাড়ি, গাড়ি ও নিরাপত্তার সুবিধা ভোগ করছেন। এই অবস্থায় সরকারি সুবিধা নিয়ে যুদ্ধাপরাধীর পক্ষে মামলা পরিচালনা নিয়ে দেখা দেয় বিতর্ক। এমন বিতর্কের মুখে রোববার দুপুরে মীর কাশেমের আইনজীবীরা বৈঠক করেন। বৈঠক শেষে নজরুল ইসলাম চৌধুরী জানান, মামলা থেকে সরে আসার বিষয়ে কাল আপিল বিভাগকে জানানো হবে। আজকে কোনো বক্তব্য আমার নাই, কালকে যাওয়া। যদিও যুদ্ধাপরাধী মীর কাশেমের আইনজীবী জানিয়েছেন, কোনো আইনজীবী মামলা থেকে সরে যাওয়া তার ব্যক্তিগত বিষয়। আগামীকাল মামলার তারিখ আছে। আমাদের নজরুল ইসলাম চৌধুরী সাহেব যদি মামলা উনি উপস্থিত থাকেন ভালো কথা, উপস্থিত না উনি আগে তো মামলা চলবে, উপস্থিত না থাকলে মামলার কোনো রকম শুনানির বিঘ্ন হবে না। আজকে এই মুহূর্তে যেহেতু উনি কিছু বলেন নাই, আমি আগে বাড়ি কিছু বলা ঠিক হবে না, কালকের জন্য অপেক্ষা করি আমরা। সোমবার প্রধান বিচারপতির আদালতে মীর কাশেম আলীর আপিল শুনানির দিন ধার্য রয়েছে। সে শুনানিতেই তিনি মামলা থেকে সরে আসার বিষয়ে ঘোষণা দিবেন বলেও জানা গেছে। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা। রাত 11টার সময়ে আরও থাকছে। 100 বছরের রেকর্ড ভেঙে নিউ ইয়র্কে তাপমাত্রা নেমেছে -15 ডিগ্রি সেলসিয়াসে। একদিকে অসুস্থ হবার ভয়, অন্যদিকে কাজ হারানোর শঙ্কায় প্রবাসীরা। এবার ভালোবাসা দিবসের খবর। 14 ফেব্রুয়ারি সারা বিশ্বের সাথে তাল মিলিয়ে নাগরিক বাঙালিও পালন করছে ভ্যালেন্টাইন্স ডে। আর তাই এদিন রাজধানীর পথে পথে ছিল উৎসবমুখী মানুষের পদচারণা। প্রিয়জনকে ফুলের সৌরভে রাঙানোর উদ্দেশ্যে ফুল দোকানগুলোতে ছিল ভিড়। রাজধানী ঘুরে শহুরে মানুষের সেই দিবস উদযাপনের কথা জানাচ্ছেন আতিকুর রহমান তমাল। আমার নামটি লিখো তোমার মনের মন্দিরে। ভালোবাসা আছে বলেই সুন্দর এই বেঁচে থাকা। যে গান বাজেছে তাহার তালটি শিখো। পৃথিবীটা আধুনিক, সময়টা প্রযুক্তির, কিন্তু অনুভূতি সে তো শাশ্বত। আর তাই যুগে যুগে সেই সত্যকেই লালন করছে সব প্রজন্মের মানুষ। আমার নামটি লিখো তোমার মনের মন্দিরে। এদিন নগরীর পথে পথে ছিল মানুষের জয়গান। ফ্রেন্ডদের সাথে অনেক মজা করছি আর খুব ভালো লাগতেছে, কারণ অনেক দিন পর বাসা থেকে বের হলাম। এই জন্য বাসা থেকে সহজে বের হওয়া হয় না পড়াশোনার জন্য, একসাথে সবাই মিলে বের হলাম একটা অকেশনে। আমরা যে বন্ধু বান্ধব আছি, আমাদের আগে সেই সময়কার ভালোবাসা অনুভূতিগুলি নিয়ে কিছুটা সময় এখানে কাটাতে চাই।
তবে যুগটা পাল্টেছে, পৃথিবীর বয়সও বেড়েছে অনেক, হয়তো এজন্যই ভালোবাসা প্রকাশের ধরনে এসেছে পরিবর্তন। এ কারণে কি নতুনেরা একটু অস্থির? আসছি, আজকে ঘুরতেছি, বইমেলায় যাব, তারপরে ফ্রেন্ডের সাথে ঘুরবো, বয়ফ্রেন্ডের সাথেও ঘুরবো। আমরা ছোটবেলায় যেরকম ছিলাম, চিঠি ছাড়া তো আমাদের উপায় ছিল না। তারপরে চিঠি লিখতে গেলে আম্মার হাতে চিঠি, আব্বা আম্মার হাতে সেই চিঠি ধরা পড়ে যাইতো। আমাদের এনজয়মেন্টটা ছিল ভিতর থেকে, মানে ইটস নট লাইক যে শো অফ কিছু। তবে কি ভালোবাসা শুধুই নরনারীর একমুখী টান? লাল শাড়ি পরে বেরোলাম বা গোলাপ ফুল নিয়ে বেরোলাম, এটা আসলে ভালোবাসা দিবসের মর্মার্থ হওয়া উচিত নয়। আমাদের একটা ফ্রেন্ড বোন ক্যান্সার আক্রান্ত, আজকের দিনে ওর জন্য ফুল বিক্রি করে যে টাকাটা আমরা অর্জিত করব, সেটা হচ্ছে ওর প্রতি ভালোবাসা। আমাদের আজকের ভালোবাসা দিবসটা হচ্ছে আমাদের বন্ধুর প্রতি যে ভালোবাসা, সেই ভালোবাসার তাগিদেই আমরা আজকে ফুল নিয়ে পথে। ভালোবাসা কি? হয়তো এই প্রশ্নের এক কথার কোনো উত্তর নেই, যদিও আমরা সবাই জানি ভালোবাসা হচ্ছে এমন এক অনুভূতি যে অনুভূতি পারে পৃথিবীর সমস্ত যুদ্ধ থামিয়ে যেতে। আতিকুর রহমান তামাল, সময় সংবাদ, ঢাকা। ভ্যালেন্টাইন্স ডে উপলক্ষে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের আয়োজনে করা হয় প্রাণ সখা উৎসব। রাজধানীর শাহবাগের চত্বরে সকালে শুরু হওয়া উৎসব চলে বিকেল 5টা পর্যন্ত। প্রাণ সখা ঢাকা আনন্দ উৎসবে যোগ দেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র সাইদ খোকন, শহরের গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং বিভিন্ন শ্রেণী পেশার নগরবাসী। উৎসবে গুণীজন কথন, গান, নাচ সহ বিভিন্ন লোকজ সংস্কৃতির পরিবেশনার আয়োজন করা হয়। এছাড়াও সেখানে একটি কনসার্টেরও আয়োজন করা হয়। আয়োজকরা জানান, এই উৎসবের মাধ্যমে ঢাকাবাসীকে নগরের প্রতি ভালোবাসা তৈরি ও পরিষ্কার পরিচ্ছন্নতা রাখার চিন্তা চেতনাকে বিস্তার করার লক্ষ্যে জনসচেতনামূলক এ আয়োজন করা হয়। পুরো উৎসবে নির্বিঘ্ন করতে আইনশৃঙ্খলা বাহিনীও তৎপর ছিল। একজন মেয়র কিংবা তার দপ্তরের গুটি কয়েক কর্মকর্তা কর্মচারী দিয়ে এই শহরের এত পাহাড় প্রমাণ সমস্যা সমাধান করা সম্ভব নয়। আমি বলেছি আমাদের প্রত্যেকটি নাগরিককে এক একজন মেয়রের ভূমিকায় আমি দেখতে চাই। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর বলে গেছেন, আমরা সবাই রাজা আমাদেরই রাজার রাজত্বে। তার চেতনায় উজ্জীবিত হয়ে আমি বলতে চাই, আমরা সবাই মেয়র আমাদেরই প্রিয় ঢাকা শহরে। এই শহরের সবাই যখন মেয়রের ভূমিকায় অবতীর্ণ হবে, আমার বিশ্বাস আমরা এই শহরকে একটি বাসযোগ্য ঢাকা অবশ্যই গড়ে তুলতে পারবো। ময়মনসিংহে ট্রাক চাপায় একই পরিবারের 5 জন সহ 6 জন নিহত হয়েছেন। আহত অপর এক শিশুকে গুরুতর অবস্থায় ঢাকা মেডিকেলে ভর্তি করা হয়েছে। সন্ধ্যায় ময়মনসিংহ নেত্রকোনা সড়কের তারাকান্দা উপজেলার দয়ারামপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। বিস্তারিত জানাচ্ছেন হারুনুর রশিদ। পুলিশ জানায়, রোববার সন্ধ্যায় ময়মনসিংহ নেত্রকোনা সড়কের তারাকান্দা উপজেলার দয়ারামপুর এলাকায় নেত্রকোনাগামী একটি সিএনজি অটোরিকশার সাথে বিপরীত দিক থেকে আসা বালুভর্তি একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই একই পরিবারের 5 জন সহ 6 জন নিহত হয়। আহত এক শিশুকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। একদম মাঝামাঝি মেরে দিয়েছে সিএনজিটা মেরে দিলে ট্রাক বাম দিকে চাপ দিচ্ছে, চাপ দিয়ে একবার রাস্তার নিচে নেমে গেছে গাছের সাথে রিপিট। তখন ঘটনাস্থলে আমরা ডেড বডি বাইর করছি 6টা। হাসপাতালে একটা ব্যক্তি, একটা ছোট বাচ্চাটা পাঠাইলাম। ওরা একই ফ্যামিলির লোক, একসাথে সবাই মারা গেছে। ময়মনসিংহ থেকে দুর্গাপুর যাইতাছি। এদিকে ঘটনাস্থল থেকে দুর্ঘটনা কবলিত ট্রাক ও সিএনজিকে উদ্ধার করে তারাকান্দা থানায় নিয়ে আসা হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে পুলিশ। ট্রাকের ব্যাপক গতিতে চালানোর ফলেই এই দুর্ঘটনা সংঘটিত হয়েছে। নিহতদের লাশ এখন বর্তমানে থানায় হেফাজতে আছে এবং ঘাতক ট্রাককেও থানা হেফাজতে আনা হয়েছে। এই নিহতের আত্মীয়স্বজন আসতেছে, এদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। এদিকে সুরতহাল রিপোর্ট তৈরির পর নিহতদের লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। তারাকান্দা থানা থেকে হারুনুর রশিদ, সময় সংবাদ, ময়মনসিংহ। বিশ্ববাজারে তেলের দাম কমলেও দেশের বাজারে তেলের দাম কমাতে অর্থ মন্ত্রণালয়ের কাছে বিভিন্ন তথ্য ও উপাত্ত দেওয়া হয়েছে বলে জানিয়েছেন বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী নসরুল হামিদ। দুপুরে রাজধানীর বিদ্যুৎ ভবনে এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা জানান তিনি। মন্ত্রী আরও বলেন, বিপিসি লাভজনক হওয়ায় অতিরিক্ত অর্থ দিয়ে অবকাঠামো তৈরি করা হচ্ছে। স্ট্যাটিস্টিক আমরা দিচ্ছি, তো সেটা তো আমি আগেও বলেছি সিদ্ধান্ত নেবেন সরকার। আমরা ধারণা দিচ্ছি কোথায় হলে পরে কি হলে পরে দাম কতটুকু কমলে, কোথায় সাশ্রয়ী করলে পরে কি অবস্থাটা ঘটবে এবং কোথায় কোথায় আমাদের জনসেবা বাড়বে এবং
সাধারণ মানুষ কোথায় উপকৃত হবে এই বিষয়ে একটা ধারণামূলক একটা চিত্র আমরা তুলে ধরতে চাচ্ছি আমরা অর্থ মন্ত্রণালয়ের কাছে। সারা গ্লোবালি কমে গেছে এবং সেখানে বিবিসি তার যে পরিমাণ লস ছিল সেটাকে তারা কাভার করছে। যদি বিবিসির লসকে ধরেন তাহলে কিন্তু আমরা এখনো লস। একশো বছরের রেকর্ড ভেঙে এবার নিউ ইয়র্কের তাপমাত্রা নেমে এসেছে -15 ডিগ্রি সেলসিয়াসের নিচে। 45 মাইল বেগে বইছে দমকা ঝোড়ো হাওয়া। তীব্র ঠান্ডায় নগরবাসীকে ঘর থেকে বের না হওয়ার পরামর্শ দিয়েছেন নিউ ইয়র্কের মেয়র। এরই মধ্যে ঠান্ডায় জ্ঞান হারানো বাঙালি এক তরুণকে হাসপাতালে নেওয়া হয়েছে। এই পরিস্থিতিতে একদিকে অসুস্থ হবার ভয়, অন্যদিকে কাজ হারানোর ভয়ে শঙ্কিত প্রবাসীদের অনেকেই। নিউ ইয়র্ক থেকে শিহাবুদ্দিন কিসলুর পাঠানো তথ্য ও ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। শনিবার সকাল থেকে তাপমাত্রা নামতে থাকে। সকালের তাপমাত্রা 7 ডিগ্রি সেলসিয়াস থাকলেও সন্ধ্যার পর তা নেমে আসে -14.5 ডিগ্রি সেলসিয়াসে। এই অবস্থায় দিনের আলো ফুরানোর আগেই সকল কাজকর্ম শেষ করে ঘরমুখো ছুটছেন নগরবাসী। 100 বছরের ইতিহাসে আমার মনে হয় না যেরকম ঠান্ডা পড়ছে। মানুষ তো মনে করেন ঘর থেকে বেরিয়ে হচ্ছে না। আমরা যারা আছি তারা হচ্ছে কাজ এবং নিজের নিত্য প্রয়োজনীয় জিনিস ছাড়া কিছুতেই বের হচ্ছি না। যেখানে কন্টিনিউ বিজি থাকে সেই এলাকা এখন সম্পূর্ণ লোকশূন্য আর কি। তাপমাত্রা বিপজ্জনকভাবে কমে যাওয়ায় উদ্বেগ প্রকাশ করেছেন নিউ ইয়র্কের মেয়র বিল ডি ব্লাসিও। নগরবাসীকে সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন তিনি। জরুরি প্রয়োজন ছাড়া কেউ বাইরে বের হবেন না, আর যদি বের হতেই হয় তবে সতর্ক থাকবেন। বিরূপ আবহাওয়ার কারণে মেয়রের সতর্ক বার্তার পর জীবিকার তাগিদে পাড়ি জমানো প্রবাসীরা ঘরে ফিরলেও কাজে যেতে না পারায় কাজ হারানোর ভয়ে তারা শঙ্কা প্রকাশ করেছেন। 27 বছর ধরে আমেরিকায় এরকম ঠান্ডা আমি কোনোদিন দেখি নাই ভাই। এখন রাইট নাও ঠান্ডা পড়ছে, আপনার আমার গায়ে কাঁপতেছে। কাজ থেকে আমি চলে আসছি, আমার বলছে কাজে থাকার জন্য। আমি বলছি না না, আমার বুকের মধ্যে ব্যথা করতেছে, আমি বাসায় চলে যাচ্ছি। শত বছরের রেকর্ড ভাঙা ঠান্ডায় বিপাকে পড়েছেন উষ্ণমণ্ডলীয় দেশ থেকে আসা প্রবাসীদের পাশাপাশি স্থানীয়রা। আবহাওয়া দপ্তর জানিয়েছে নিউ ইয়র্কের এই আবহাওয়া আরও 2 দিন অব্যাহত থাকবে। সময় সংবাদ, নিউ ইয়র্ক। আইসিসি অনূর্ধ্ব-19 ক্রিকেট বিশ্বকাপের খবর। ইতিহাস রচনা করল ওয়েস্ট ইন্ডিজ অনূর্ধ্ব-19 ক্রিকেট দল। যুব বিশ্বকাপের ইতিহাসে প্রথম শিরোপা জয়ের স্বাদ পেল তারা। হট ফেভারিট ভারতের স্বপ্ন গুড়িয়ে দিয়ে 11তম 2016 যুব বিশ্বকাপ জয়ের আনন্দে মেতে ওঠে ক্যারিবীয়রা। প্রথমে ব্যাট করে 145 রান করে ভারত। জবাবে 5 উইকেট ও 3 বল বাকি থাকতেই স্বপ্নিল জয় পায় ওয়েস্ট ইন্ডিজ। শিশির ভেজা সকালে মিরপুরে টস হেরে ব্যাট করতে নেমে ক্যারিবীয় যুবাদের পেস আগুনে দগ্ধ হয় ভারত। দলীয় 27 রানে প্রথম সারির 3 ব্যাটসম্যানের উইকেট তুলে নেন জোসেফ। দ্রুতই 3 উইকেট হারানোর ধাক্কা সামলে উঠতে পারেনি সাবেক চ্যাম্পিয়নরা। তাই দলীয় 50 রানে 5 উইকেট হারালে দারুণ ব্যাটিং বিপাকে পড়ে ভারত। তবে উইকেট আগলে দারুণ খেলছিলেন সরফরাজ খান। শেষ পর্যন্ত সরফরাজ আসরে পঞ্চম 50-তে 145 রানের সংগ্রহ পায় কোচ রাহুল দ্রাবিড়ের দল। জোসেফ ও জন 3টি করে উইকেট নেন। জবাব দিতে নেমে শুরুতেই হোঁচট খায় ক্যারিবীয়রা। দলীয় 28 রানেই বিদায় নেন তাদের 2 ওপেনার। অধিনায়ক হেটমারও ফেরেন ব্যক্তিগত 23 রান করে। এরপর দ্রুত স্প্রিঙ্গার ও গলি আউট হলে 77 রানে 5 উইকেট হারিয়ে দারুণ বিপদে পড়ে ক্যারিবীয়রা। তবে শেষ পর্যন্ত কার্টির 56 ও পলের 40 রানের অপরাজিত ইনিংসে প্রথমবারের মতো যুব বিশ্বকাপ জয়ের উল্লাসে মাতে ওয়েস্ট ইন্ডিজ অনূর্ধ্ব-19 ক্রিকেট দল। আইসিসি অনূর্ধ্ব-19 ক্রিকেট বিশ্বকাপের শিরোপা ওয়েস্ট ইন্ডিজের ঘরে গেলেও টুর্নামেন্ট সেরার পুরস্কার পেয়েছেন বাংলাদেশ অনূর্ধ্ব-19 ক্রিকেট দলের অধিনায়ক মেহেদী হাসান মিরাজ। রাত 11টার সময় এই পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। এটিএম বুথের মাধ্যমে আন্তঃব্যাংক লেনদেন চালু রাখার নির্দেশ বাংলাদেশ ব্যাংকের। সেবা বন্ধ রাখা ব্যাংকগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি কেন্দ্রীয় ব্যাংকের। দুদিন পর খোঁজ মিলল রাজশাহীর পবায় মোবাইল চুরির অভিযোগে অমানবিক নির্যাতনের শিকার কিশোর ইমনের। নির্যাতনের অভিযোগে 1 জন গ্রেফতার। প্রাথমিক বিদ্যালয়কে ডিজিটালাইজড করতে বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর। বললেন, ডিজিটাল বাংলাদেশ নিয়ে বিদ্রুপকারীরাই এখন সুবিধা ভোগ করছে।
ভালোবেসে সখী নিভৃতে যতনে আমার নামটি লিখো তোমার মনের মন্দিরে। বিশ্বের সাথে তাল মিলিয়ে ভ্যালেন্টাইন্স ডে উদযাপন, ভালোবাসার নগরীকে পরিচ্ছন্ন রাখতে দক্ষিণ সিটি কর্পোরেশনের ব্যতিক্রমী উদ্যোগ প্রাণ সখা ঢাকা উৎসব। এবং হট ফেভারিট ভারতের স্বপ্ন গুড়িয়ে প্রথমবারের মতো অনূর্ধ্ব-19 বিশ্বকাপ জিতল ওয়েস্ট ইন্ডিজ, টুর্নামেন্ট সেরা হলেন টাইগার অধিনায়ক মিরাজ। এই ছিল রাত 11টার সময়। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv। সঙ্গে থাকুন সময়ের।